জন্য। সেটা কি করবে আমি জানি না। অভয়ানন্দ, তুমি কি করছো ইংলিশ ইমপ্রুভ করার জন্য? হ্যাঁ বলো। আমি ইউটিউবে যে কনভারসেশন গুলো হয় ওগুলো শুনি, ইংলিশ কনভারসেশন যেগুলো হয় ওইগুলো শুনলে তো ইউটিউবে স্পেলিং, যে ইংলিশ কনভারসেশন গুলো থাকে ওগুলো শুনি। হ্যাঁ আমি শুনতে পেয়েছি, ওইগুলো শুনলে তো তোমার প্রোনাউন্সিয়েশন বা স্পোকেন ইংলিশ বেটার হতে পারে, কিন্তু লেখায় কোনো সাহায্য হবে না। সাবটাইটেল হলে তাও স্পেলিং টেলিং এ সাহায্য হবে, এই আর কি। ঠিক আছে। তো এইটা আমি প্রত্যেক ইয়ারকে বলি, কোনো ইয়ার কিন্তু এটা অত প্রাধান্য দেয় না। এরপরে এমএসসি করতে যাবে বা হুম। চাকরির জন্য যখন যাবে, খুব বিপদে পড়বে কিন্তু ইংরেজির জন্য। বুঝেছো তো? তো এটা কিন্তু একটু শিখতে হবে। ঠিক আছে, ওকে, প্লিজ স্টার্ট। আচ্ছা, আজকে আমরা করব ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। নাও লেট মি টেল ইউ সামথিং, আমি তোমাদেরকে কিছু বলতে চাই। সেটা হচ্ছে, দেখো, গতবার আমি ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি পড়িয়েছিলাম গিয়ে হচ্ছে বোর্ড ইউজ করে। ঠিক আছে। তো বোর্ড ইউজ করে যখন আমি ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি পড়াচ্ছি, সেইটা একটা অন্যভাবে, মানে সেখানে অনেকটাই ডিফিকাল্ট ভাবে আমি ব্যাপারটাকে বুঝিয়েছিলাম, অনেক অঙ্ক কষেছিলাম, অনেক কিছু করেছিলাম এবং ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি 4-5টা ক্লাস নিয়ে বুঝিয়েছিলাম। কিন্তু সামহাউ এইবারে আমি সেই জিনিসটা করব না, কারণ ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি শুধু প্রিন্সিপাল বা অ্যাপ্লিকেশন ছাড়া তোমাদের কিছুই আসবে না। ঠিক আছে। তো সেটার জন্য অত অঙ্ক কষানো, ঠিক আছে, ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করা, এগুলোর আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে বলে। হুম। কারণ তোমাদের তো জাস্ট বেসিকটা 20টা ক্লাসে ওই পুরো স্পেকট্রোস্কোপির অতগুলো টপিক কভার করতে হবে, তো জাস্ট বেসিকটা। ফলে অতটা ডিটেলসে আমি যাব না। পরে যদি কলেজে গিয়ে আমাদের মনে হয়, যেটা খুব হাই সম্ভাবনা আছে, কারণ আমাদের মিট করার আগেই হয়তো সিলেবাস তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। তো মানে এই অক্টোবর মাসেই, যদি তোমরা না বলো যে স্যার পুজোর ঠাকুর কিনতে যাচ্ছি বা কিছু, তো ইফ ইউ ক্যান গিভ মি টাইম, অক্টোবরটা যদি ক্লাস নিতে পারি, সিলেবাসটা মোটামুটি নেমে যাবে। তা এইবারে আমি যেটা করব, একেবারে বেসিক গুলো ইনফ্রারেড স্পেকট্রোস্কোপির আমরা কিন্তু করতে চলেছি। ওকে। খুব ম্যাথমেটিক্যাল সাইডে যাব না, কারণ সেটা তোমাদের আসবেও না। আর দ্বিতীয় হচ্ছে, সেটা এভাবে অনলাইন পড়ানো সম্ভব নয়, কারণ একটা বোর্ড ছাড়া আমি অঙ্কটা কিভাবে করব। ঠিক আছে। ওকে, উই উইল স্টার্ট। তো ফার্স্ট হচ্ছে যে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপিতে হোয়াট ইজ ইনফ্রারেড রেডিয়েশন। হোয়াট ইজ ইনফ্রারেড রেডিয়েশন? অলি, ইনফ্রারেড রেডিয়েশনটা কি? হ্যাঁ স্যার। ইনফ্রারেড রেডিয়েশন এটা কি তুমি জানো? না স্যার। আচ্ছা, বাড়িতে টিভি আছে? হ্যাঁ আছে। টিভির রিমোট আছে? হ্যাঁ আছে। ফোনে ক্যামেরা আছে? হ্যাঁ আছে স্যার। একটা কাজ করবে, টিভির রিমোটের একটা বাটন চাপবে, হ্যাঁ, যে কোনো একটা বাটন নিয়ে, রিমোটের সামনের দিক থেকে একটা ওই দেখবে রে বেরোয়, যে রেটা টিভিতে অন অফ করতে সাহায্য করে। এবার অন্য হ্যাঁ হাতে এবার অন্য হাতে ক্যামেরাটা নিয়ে ওই যে রেডিয়েশনটা বেরোচ্ছে, তুমি কি চোখে দেখতে পাচ্ছ? হ্যাঁ ওটা বোঝা যায়। চোখে দেখতে পাচ্ছ, মানে টিভি রিমোটে যেটা টিপলে যে রেডিয়েশন বেরোচ্ছে, ওটা চোখে দেখতে পাচ্ছ? লাইটটা দেখা যায় কিন্তু মানে ওটা দেখা যায় না, তাই তো? তাহলে ওইটা হ্যাঁ হচ্ছে গিয়ে ইনফ্রারেড রে। এবারে চেষ্টা করবে তোমার যে মোবাইলের ক্যামেরা আছে সেইটা দিয়ে ওটার ছবি তোলা। তুমি খালি চোখে কিছু দেখতে পাচ্ছ না, মিউট করে দাও, মিউট করে দাও। তুমি খালি চোখে কিছু দেখতে পাচ্ছ না, তুমি চেষ্টা করবে মোবাইলের ক্যামেরা দিয়ে ওটার ছবি তোলা, দেখবে যে কিছু দেখা যায় কিনা। ওকে। কেউ জানো কি হবে এটা চেষ্টা করলে? এনি ওয়ান অফ ইউ? না স্যার, আমার তেমন আইডিয়া নেই। রিমোটটা চিপে যদি ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা করো, তুমি দেখবে ক্যামেরায় কিন্তু ছবি উঠবে, একটা লাল 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 স্পটের ছবি উঠবে।
কেন? তোমার চোখ হয়তো ইনফ্রারেডকে ডিটেক্ট করতে পারছে না, কিন্তু ক্যামেরাটা কিন্তু ইনফ্রারেড রেডিয়েশনকে ডিটেক্ট করতে পারে, মোবাইলের ক্যামেরা। তাই তুমি যদি এমনি রিমোটটা চিপে থাকো, যে রেডিয়েশনটা বেরোচ্ছে তুমি খালি চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি কিন্তু দেখতে পাবে গিয়ে হচ্ছে কিসের সাহায্যে না, তোমার মোবাইলের ক্যামেরার সাহায্যে যদি ছবি 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 তোলো, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে। সাইলা, তুমি বিগ বস দেখো? হ্যাঁ স্যার বলুন। বিগ বস দেখো? বিগ বস? না স্যার। এখানে কেউ আছে যে বিগ বস দেখে? আরে সালমানের শো। রুদ্র তো নিশ্চয়ই দেখে, রুদ্র তো না না সালমানের স্যার দেখি ফ্যান। না, মাথা খারাপ হয়ে যাবে ওটা দেখলে। ঠিক আছে, কেউ দেখে না বিগ বস? আরে বলো, তাহলে একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো। হ্যাঁ স্যার 5 মিনিট বসলে মাথা খারাপ হয়ে যাবে ওটা। হ্যাঁ, না ওটা তো মাথা খারাপ করার জন্যই কন্টেস্টেন্টদের টাকা দেয়া হয়, ঠিক আছে? তো তোরা যদি তোমার মাথাটাই না খারাপ করতে পারলে ওদেরকে টাকা কেন দেয়া হচ্ছে? এবার ব্যাপারটা হচ্ছে ওই যে বিগ বস কেউ দেখোনি কোনোদিনও? দেখি তো নি স্যার কোনোদিনও, মানে কনসেপ্টটা জানি কি হয়। হ্যাঁ স্যার দেখেছি তো। দেখেছো তো? তাহলে ওইখানে রাত্রির বেলা লাইট নেভার পরে যখন বিগ বসের ছবি তোলে, দেখেছি ছবিটা কি, হ্যাঁ ছবিটা কি রঙের হয়? লাইট নিভে যাওয়ার পর যখন বিগ বসের ছবিটা তোলে, ছবিটা কি রঙের হয়? মানে সারাদিন তো নর্মাল ক্যামেরায় ছবি তোলো, সাদা। সাদা সাদা Exactly, সাদা কালো ছবি হয়। কেন বলো তো? সাদা ওইটা, হয়ে রাত্রিবেলায়। হ্যাঁ, ওইটা কিন্তু নর্মাল ক্যামেরার ছবি নয়, ওটা হচ্ছে ইনফ্রারেড ক্যামেরা। ওটা কি ক্যামেরা থাকে? ইনফ্রারেড ক্যামেরা, ওটাকে বলে ইনফ্রারেড ক্যামেরা, ঠিক আছে? কলকাতায়, কলকাতায় শহীদ মিনার দেখেছো? ধর্মতলায় কেউ দেখেনি? হ্যাঁ স্যার দেখা। হ্যাঁ, না স্যার। ওই যে শহীদ মিনার, ওর তলায়ও ইনফ্রারেড ক্যামেরা লাগানো আছে। তাহলে যদি তুমি রাত্রির বেলা শহীদ মিনারের তলায় বসে কোনো কুকীর্তি করো, ধরো ড্রিঙ্ক ফিঙ্ক করলে, পুলিশ কিন্তু ডাইরেক্ট ধরে নিয়ে গিয়ে লকআপে পুরে দেবে। ওরকম করো না, ওকে? পুজোয় যদি বেড়াতে আসো কলকাতায়, এই ধরনের কিছু করো না, এটাই তোমাদেরকে বলতে চাইছিলাম। তাহলে ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে আমরা কিন্তু অন্ধকারেও ছবি তুলতে পারি, ওকে? অন্ধকারেও ছবি তুলতে পারি। সো হোয়াট ইজ দিস ইনফ্রারেড? দিস ইনফ্রারেড হচ্ছে আমি খালি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি মোবাইলের ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছি। নর্মালি ছবি তোলা যাচ্ছে না, কিন্তু রাত্রির বেলা ইনফ্রারেড রেডিয়েশনে ছবি তোলা যাচ্ছে। আমরা এটাও জানি যে উষ্ণায়ন, বিশ্বের উষ্ণায়ন, যেটার ব্যাপারে আর আমি জিজ্ঞেস করবো না কেউ জানে কিনা। আমার মনে হয় এরকম কেউ নেই যে গ্রিন হাউস এফেক্টের ব্যাপারে শোনেনি বা গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারে শোনেনি, ঠিক আছে? সে গ্লোবাল ওয়ার্মিং কেন হয় সেটাও ইনফ্রারেড রেডিয়েশনের জন্য হয়, ঠিক আছে? তাহলে এই যে ইনফ্রারেড রেডিয়েশন, এই জিনিসটা কি? এটা হচ্ছে একটা আমাদের ভিজিবল ওয়েভলেংথ, এর থেকে যার ওয়েভলেংথ কিছুটা বেশি। আবার রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ কিসে ব্যবহার হয়? কে বলবে আমায় রেডিও ওয়েভ কিসে ব্যবহার হয়? সারাক্ষণ মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর টিভি দেখছে আর জানে না রেডিও ওয়েভ কিসে ব্যবহার হয়। অবভিয়াসলি কমিউনিকেশনে ব্যবহার হয়। তো রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ স্যার রেডিও টেডিওতে ব্যবহার হয়, রেডিও মোবাইল ফোন, মোবাইল অবভিয়াসলি, টিভি টিভিতে। তাহলে এই রেডিও ওয়েভ এবং ভিজিবল, এই দুটো এই দুটো যে তোমার মাঝামাঝি যে রেডিয়েশনের ওয়েভলেংথ আসে, সেইটাকে আমরা বলি গিয়ে হচ্ছে ইনফ্রারেড। মানে ভিজিবলের থেকে একটু বেশি ইনফ্রারেড, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে রেডিও ওয়েভ। ওয়েভলেংথ যদি বাড়তে থাকে, সব থেকে ছোট ওয়েভলেংথের গামা রে, তারপরে এক্স রে, তারপরে ইউভি রেডিয়েশন, তারপরে ভিজিবল রেডিয়েশন, তারপর ইনফ্রারেড রেডিয়েশন, তারপর মাইক্রোওয়েভ, তারপরে রেডিও ওয়েভ, ঠিক আছে? মাইক্রোওয়েভ তো জানোই খাবার গরম করার ব্যবহার হয়, তাই তো? মাইক্রোওয়েভ আছে বাড়িতে কারুর? হ্যাঁ স্যার জানি। হ্যাঁ, নেই স্যার, কার কিন্তু বাড়িতে জানি আছে ওটা। মাইক্রোওয়েভ? মৈনাক। মইনা, শোনো একটা ভালো আইডিয়া দিচ্ছি তোমাকে।
কি বলতো, গরম রসগোল্লা খেতে ভাল লাগে তো? হ্যাঁ। আচ্ছা, মাইক্রোওয়েভে যেটা করবে তুমি সেটা হচ্ছে যে একটু রসগোল্লা বাড়িতে নিয়ে এলে, গুড়ের রসগোল্লা, এবার তো ওটা তো ঠান্ডা হয়ে যাবে, গরম করবে। হ্যাঁ, করে রসগোল্লাটাকে তুমি একটু ইয়েতে খাইয়ে দেবে, অভয়কে খাইয়ে দেবে। কি হবে বলো তো? সঙ্গে সঙ্গে স্যার? হ্যাঁ, বা সঙ্গে সঙ্গে বা 5 মিনিট পরে খাওয়ালে। চরম আরে চরম তুমি গরম হাত থাকতো। দিয়ে ধরতে পারছো মানে আর চরম গরমের কি আছে? মানে তুমি তো হাত দিয়ে রসগোল্লাটা অভয়কে দেবে, অভয় তো হাত দিয়ে তুলে খাবে। এটা যদি অতই গরম থাকে যে হাতে ধরতে পারছে না, ও খাবে না নিশ্চয়ই। কি হবে বলো তো অভয়? তোমার জিভটা পুড়ে যাবে কমপ্লিটলি। কেন পুড়বে? কারণ রসগোল্লাটার বাইরেটা তো গরম থাকবে না, রসগোল্লার ভেতরটা ভেতরে গরম। রসটা আছে সেটা গরম হয়ে যাবে। কেন না? মাইক্রোওয়েভ কি করে, মাইক্রোওয়েভ কিন্তু বেসিক্যালি ওয়াটার মলিকিউলস এর মধ্যে ভাইব্রেশন হলে সেই ভাইব্রেশনের, মানে ওয়াটার মলিকিউলস এর ভাইব্রেশন হয়, সেই সাহায্যে কিন্তু ও জেনারেট করে গিয়ে হচ্ছে হিট। বোঝা যাচ্ছে? তাহলে তাহলে গতবার যে প্রশ্নটা দিয়েছিলাম, এবার যদি আবার সেই প্রশ্নটা দিই যে এনএমআর আমরা কিন্তু বায়োলজিক্যাল স্যাম্পল অ্যানালিসিস, বায়োলজিক্যাল স্যাম্পল অ্যানালিসিস মানে ধরো আমার মধ্যে থেকে কোনো প্রোটিন নিলে বা কিছু নিলে সেটার অ্যানালিসিসে আমরা ইউজ করতে পারি, কিন্তু ইপিআর বা ইএসআর, এনএমআর হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স স্পেকট্রোস্কোপি, ইএসআর হচ্ছে ইলেকট্রন স্পিন রেজোন্যান্স স্পেকট্রোস্কোপি, ইএসআর কিন্তু আমরা ব্যবহার করতে পারি না কোনো বায়োলজিক্যাল স্যাম্পল অ্যানালিসিসে। আমি এখানে তোমাদের ক্লাসে বলে দিচ্ছি, আই উইল আস্ক আ কোয়েশ্চেন লাইক দিস এন্ড ইউ হ্যাভ টু আনসার। এই যে প্রিন্সিপালটা বললাম, এই প্রিন্সিপালটা শুধু মনে করবে যে অভয় রসগোল্লাটা হাত দিয়ে তুললো, তুলে মুখে দিল, ওর কোনো অসুবিধা হলো না, যেই কামড় দিল ওর জিভটা পুড়ে গেল। তার কারণ হচ্ছে ভেতরে যে জলটা রয়েছে সেটা কিন্তু গরম হচ্ছে। ঠিক আছে? সাইলা, তুমি ভাত রান্না করতে জানো? হ্যাঁ, হ্যাঁ স্যার, দেখেছি। দেখেছি? না মানে রান্না করিনি। আজ অব্দি জীবনে কখনো ভাত রান্না করনি? না স্যার, রান্না করি মাই। হ্যাঁ, না স্যার, ভাত রান্না রান্না করি না, মাই করে। ও, তুমি তো ভীষণ হুম। লাকি। মানে আমারও তো বাড়িতে সবাই আছে, তাও আমাকে মাঝে মাঝে করতে হয়। ঠিক আছে, যাই হোক, খুব ভালো কথা। তাহলে একটা কথা বলো তো আমাকে, আমি যদি শুধু চাল, হ্যাঁ, চালটা নিয়ে মাইক্রোওয়েভে দিয়ে দিই, সেটা গরম হবে না হবে না? এটা আমাকে ভেবে না, উত্তর হবে দেবে। না। কেন হবে না? হবে না কেন? স্যার, কিছু তো লাগবে চালের সঙ্গে, কিছু একটা লাগবে, ঘি বা কিছু মানে দিতে হবে, তাহলে ঠিক গরম আছে, হবে। চালের সঙ্গে আমি একটু ডাল মিশিয়ে দিয়ে দিলাম, খিচুড়ি খাবো, তাহলে গরম হবে? না মানে তরল জাতীয় কিছু না দিলে গরম হবে না তো। তরল জাতীয় কিছু দিলে গরম হবে না, না দিলে গরম হবে না তো। তুমি যদি গ্যাসে বসাও, চালটাকে এমনি গ্যাসে বসিয়ে দাও, গরম হবে? অবশ্যই হবে। আগুনের আঁচ কেন গরম হবে না? তাই তো? দেখো, আমি কিন্তু বলছি বায়োফিজিক্সে কিন্তু প্রশ্ন এইরকমই আসবে। হ্যাঁ, আমি তোমাকে জিজ্ঞেস করব যে এনএমআর আমি ব্যবহার করছি বায়োলজিক্যাল স্যাম্পল অ্যানালিসিসে, আমি কিন্তু ইএসআর ব্যবহার করতে পারছি না। কেন পারছি না? এনএমআর এ আমরা রেডিও ওয়েভ ইউজ করি, আর ইএসআর বা ইলেকট্রন স্পিন রেজোন্যান্সে আমরা মাইক্রোওয়েভ ইউজ করি। এবার বায়োলজিক্যাল স্যাম্পল অ্যানালিসিস, আমাদের শরীর কি দিয়ে তৈরি? মূলত 70% কি জল, দেশের মধ্যে? জল। ওয়াটার। তাহলে আমরা যদি মাইক্রোওয়েভ ব্যবহার করি বায়োলজিক্যাল স্যাম্পল অ্যানালিসিসের জন্য, সবার আগে কি হবে? স্যাম্পলটা গরম হয়ে যাবে মারাত্মক, কারণ মাইক্রোওয়েভ কি করবে? হিট করে দেবে, তাই না? ঠিক বলছি তো?
কেউ বুঝতেই পারছেন না, বাদ দাও, দরকার নেই। যাই হোক, আমাদের ইনফ্রারেড রেডিয়েশন তাহলে, এবং আমরা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ব্যাপারে জানি কিছু। হ্যাঁ স্যার, গ্লোবাল ওয়ার্মিং হ্যাঁ হচ্ছে স্যার মেনলি। হ্যাঁ, এবার কেউ একজন বলো যে না গ্লোবাল ওয়ার্মিং কি সেটাও জানি না। কেউ আছে এরকম যে গ্লোবাল ওয়ার্মিং এর নাম শোনেনি? সবাই শুনেছে, তাই তো? আচ্ছা, ভেরি গুড। করোনার থেকে শুরু করে বিরাট কোহলি রান পাচ্ছে না, পুরো জিনিসের জন্য রেসপন্সিবল কিন্তু ওই গ্লোবাল ওয়ার্মিং। ওকে, ভেরি নাইস। এইবার যেটা ব্যাপার হচ্ছে, তো এই গ্লোবাল ওয়ার্মিং কেন? কারণ ভিজিবল রেডিয়েশন যখন এসে আর্থের সারফেসে হিট করে, ও ফেরত যাওয়ার সময় ও কিছুটা এনার্জি লুজ করে। বাপ্পার, আজ আমার কথা শুনতে পাচ্ছ? যদি শুনতে পাও বলো যে একটা পার্টিকুলার নির্দিষ্ট ওয়েভলেংথের রেডিয়েশন, সেটা এসে আর্থকে হিট করলো, কিছুটা এনার্জি ও লস হলো অবশ্যই। এবার যখন ওটা রিফ্লেক্টেড ব্যাক হচ্ছে, ওটার ওয়েভলেংথটা বাড়বে না কমবে? একটা নির্দিষ্ট ওয়েভলেংথের রেডিয়েশন যখন আর্থে হিট করছে, তখন ভিজিবল রেডিয়েশন, তখন সে কিছুটা এনার্জি লস করছে। এবার রিফ্লেক্টেড ব্যাক হওয়ার সময় ওর এনার্জি বাড়বে না কমবে? দীপ্তেশ, জনার্দন? কমবে তো। এনার্জি কমবে। আর ওয়েভলেংথের উপর কি এফেক্ট হবে? ওয়েভলেংথ বাড়বে না কমবে? অন্য কেউ? স্যার ওয়েভলেন্থ বাড়বে তো। ওয়েভলেংথ বাড়বে, ভেরি গুড, অ্যাবসলিউটলি। যদি এনার্জি কমে, ওয়েভলেংথ বাড়বে, ফ্রিকোয়েন্সি বাড়বে। ঠিক আছে, তাহলে ভিজিবল রেডিয়েশন হিট করলো, ওয়েভলেংথ বাড়লো, এনার্জি কমলো, তাহলে ভিজিবলের থেকে একটু বেশি ওয়েভলেংথ কার আছে? জনার্দন? দীপ্তেশ? কি হলো, দীপ্তেশ পালিয়েছে নাকি? ভিজিবলের চাইতে ইনফ্রারেড। হ্যাঁ, এক্স্যাক্টলি, ভিজিবলের থেকে, হ্যাঁ ভিজিবলের থেকে, ভিজিবলের পরেই ওয়েভলেংথ হচ্ছে ইনফ্রারেডের। ওকে, মিউট করে দাও। হ্যাঁ, তার মানে ভিজিবল রেডিয়েশনে যেই ওয়েভলেংথটা বাড়ছে, সেটা ইনফ্রারেডের জায়গায় চলে যাচ্ছে। ইজ ইট ওকে? তো দিস ইজ দ্য কনসেপ্ট। ঠিক আছে, তাহলে এইবারে আমরা নেক্সট একটু দেখি যে আমরা ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি কিসের জন্য ব্যবহার করতে পারি। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে এগুলো টার্মগুলোতে ঘাবড়ানোর কিছু নেই। ইট ইজ আ ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি। ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি মানে যে দুটো অ্যাটমের মধ্যে বন্ড আছে, সেই বন্ডটা কিন্তু ভাইব্রেট করে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যদি ওয়েভলেংথ বেশি হয় তাহলে এনার্জি কম হবে এবং ফ্রিকোয়েন্সিও কম হবে, এই ব্যাপারটা কিন্তু আমরা জানি। ফলে যেটা হচ্ছে যে যেহেতু ইনফ্রারেড রেডিয়েশনের ওয়েভলেংথ বেশি, ফলে সেটার এনার্জি কিন্তু কম এবং ফ্রিকোয়েন্সিও কিন্তু কম। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, এবারে যেটা ব্যাপার হচ্ছে যে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি বা ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, এই টেকনিকটা কেন ব্যবহার করা হচ্ছে? এটাকে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বলছি, তার একটা মূল কারণ হচ্ছে যে ইনফ্রারেড রেডিয়েশন কিন্তু তার মধ্যে যেহেতু তার ওয়েভলেংথ বেশি, ফলে তার এনার্জিটা এতটাই কম যে ও কিন্তু একটা ইলেকট্রনকে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে পারে না। আবার বলছি, ইনফ্রারেড রেডিয়েশনে যেহেতু ওয়েভলেংথ বেশি, তাই জন্য তার এনার্জিটা এতটাই কম যে ও কিন্তু একটা পার্টিকুলার ইলেকট্রনকে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে পারে না। কিন্তু ও কি করতে পারে, যে দুটো অ্যাটমের মধ্যে যে কোভ্যালেন্ট বন্ড আছে, সেই কোভ্যালেন্ট বন্ডের একটা ভাইব্রেশনাল এক্সাইটেশন করতে পারে। আবার বলছি, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপিতে ইনফ্রারেড রেডিয়েশন, সেটা ভিজিবলের থেকে ওয়েভলেংথ বেশি, তাহলে সেটার এনার্জি খুবই কম। এত কম এনার্জিতে ও কিন্তু
কোনো ইলেকট্রনকে ফ্রম গ্রাউন্ড স্টেট টু এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে পারে না। ও যেটা পারে সেটা হচ্ছে যে ও কোভ্যালেন্টলি বন্ডেড যে অ্যাটমস গুলো আছে সেগুলো ভাইব্রেশনাল এক্সাইটেশন করতে পারে। এইবারে ব্যাপারটা হচ্ছে যে এটা তাহলে কেন ইউজ করা হয়, এটা হচ্ছে গিয়ে দেখো বেসিক্যালি একটা অ্যানালিটিক্যাল টেকনিক। অ্যানালিটিক্যাল টেকনিক মানে হচ্ছে ধরো তোমাকে একটা মিক্সচার দিয়ে দেওয়া হলো, হ্যাঁ একটা হাইড্রোকার্বনের মিক্সচার, হ্যাঁ যে ধরো মোমবাতি জ্বালালে মোমবাতি পুরো পুড়ে গেল, তো মোমবাতির যে তোমার পুড়ে যাওয়ার পর যেটা বাকি থাকছে তার মধ্যে কি কি হাইড্রোকার্বন রয়েছে, বিভিন্ন জিনিস থাকতে পারে, কিছু অ্যালডিহাইড থাকতে পারে, কিছু কিটোন থাকতে পারে, কিছু অ্যালকোহলিক ডেরিভেটিভ মানে হাইড্রক্সাইল গ্রুপ, কিছু কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ ইত্যাদি বিভিন্ন জিনিস থাকতে পারে। তো এই ধরনের অ্যানালিসিস infrared spectroscopy is a very good method to analyze different components. Okay, infrared spectroscopy is a very good method to analyze different types of components present within a particular molecule or within a particular mixture. ঠিক আছে, ধরো তোমাকে আমি দিয়ে দিলাম গিয়ে হচ্ছে নারকেলের জল বা ডাবের জল, তো বলবে ডাবের জলের মধ্যে কি কি কম্পাউন্ড রয়েছে, কি কি অর্গানিক কম্পাউন্ড রয়েছে। Again you can detect it by infrared spectroscopy. মানে যে কোনো ফাংশনাল গ্রুপ, ওয়াটার ফাংশনাল গ্রুপ লাইক অ্যালকোহলের ক্ষেত্রে OH হাইড্রোক্সাইড গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে COH কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এছাড়া অ্যালডিহাইড গ্রুপ OH বা OH বলছি CHO অ্যালডিহাইড গ্রুপ CHO বা কিটোন গ্রুপ CO, ঠিক আছে, এইগুলো ইত্যাদি এইসব গ্রুপের ডিটারমিনেশন বা অ্যামিনো গ্রুপ NH2, এই যে বিভিন্ন গ্রুপের যে বা বেনজিন ফেনজিন সাইক্লিক কম্পাউন্ড অ্যারোমেটিক কম্পাউন্ড যেগুলো আছে এইগুলো ডিটারমিনেশনের জন্য সবথেকে বেস্ট টেকনিক হচ্ছে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি ছিল। দ্যাট ইজ ওয়াই ইটস আ অ্যানালিটিক্যাল টেকনিক। অ্যানালিটিক্যাল টেকনিক আমরা কাকে বলছি, যেটার সাহায্যে আমরা কোনো একটা মিক্সচারের অ্যানালিসিস করতে পারি। আমি একটা কথা বলেই দিচ্ছি, অ্যাট প্রেজেন্ট GCMS বলে একটা টেকনিক এসে গেছে, সেটা হচ্ছে গ্যাস ক্রোম্যাটোগ্রাফি মাস স্পেকট্রোমেট্রি। ঠিক আছে, GCMS টেকনিকটা এসে যাওয়ার পরে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপির ভ্যালু কিন্তু অনেক কমে গেছে। যদিও ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি অনেক গৃহস্থ পোষানো টেকনিক, অনেক কম খরচায় হয়ে যায়, তাড়াতাড়ি অ্যানালিসিস হয়ে যায় ইত্যাদি, এবং GCMS গ্যাস ক্রোম্যাটোগ্রাফি মাস স্পেকট্রোমেট্রি এই পুরো জিনিসটার খরচা অনেক বেশি, কিন্তু স্টিল পিপল প্রেফার GCMS ওভার IR বা ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। ঠিক আছে, তো এই যে টেকনিকটা, হ্যাঁ মানে অর্গানিক বা ইনঅর্গানিক কেমিস্ট যারা, হ্যাঁ তারা ডিফারেন্ট যে কম্পাউন্ড, ধরো কোনো একটা প্লান্টের এক্সট্রাক্ট থেকে কিছু কম্পাউন্ড পেলো, হ্যাঁ কিংবা একটা কিছু অ্যানিমাল এর এক্সট্রাক্ট থেকে কোনো একটা গাছ নিলে, গাছের কাণ্ড রুট নিলে বা লিফ নিলে, নিয়ে সেখান থেকে একটা এক্সট্রাক্ট বানালে, সেখানে কি কি কম্পাউন্ড প্রেজেন্ট আছে, ওই যে বললাম নারকেল জলে কি কি প্রেজেন্ট আছে, এবং সেই কম্পাউন্ড গুলো স্ট্রাকচারটা কিরকম হতে পারে সেইটা জানার জন্য কিন্তু এই টেকনিকটা ব্যবহার করা হয়। তাহলে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি কিন্তু ইনফ্রারেড স্পেকট্রোফটোমিটারের সাহায্যে ব্যবহার করা হয়। মানে যে টেকনিকটা, যেমনি আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি কি ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার ইউজ করি, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ইনফ্রারেড স্পেকট্রোমিটার বা ইনফ্রারেড স্পেকট্রোফটোমিটার। ব্যাপারটা আর কিছুই না, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে ওটা ইউভি রেঞ্জে মানে আল্ট্রাভায়োলেট রেঞ্জে বা ভিজিবল রেঞ্জে রেডিয়েশন তৈরি করছিল। ইনফ্রারেড স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে ওটা কিন্তু ইনফ্রারেড রেঞ্জে, মানে হুইচ ইজ হায়ার দ্যান দ্য ইউভি ভিজিবল রেঞ্জ, সেই রেঞ্জে কিন্তু ওটা তোমার তৈরি করবে, রেডিয়েশন তৈরি করবে। ইজ ইট ওকে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি করবে। এবার একটু আমরা প্রিন্সিপালটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে যে কোনো স্পেকট্রোস্কোপি, হোয়াট ইজ স্পেকট্রোস্কোপি? তাইলে আমাকে একটু বলো তো, যে তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে স্পেকট্রোস্কোপির ডেফিনেশন কি, তুমি কি বলবে? আমি লেট মি আস্ক ইউ, হোয়াট ইজ স্পেকট্রোস্কোপি? ক্যান ইউ টেল মি হোয়াট ইজ স্পেকট্রোস্কোপি, সাইলা?
স্পেকট্রোস্কোপিতে সাহায্যে যে মানে ভায়োলেট রে করে করা যায়, ওয়েভলেন্থটা মাপা যায়। আমি যদি এক লাইনে তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্পেকট্রোস্কোপি, এনি ওয়ান অফ ইউ কেউ বলতে পারবে? আরে তাড়াতাড়ি। হ্যাঁ, স্পেকট্রোস্কোপি হচ্ছে এমন একটা যার সাহায্যে কোনো কোনো প্রোটিন বা কোনো কিছুর মানে ওয়েভলেন্থটা জানা যায় রে পাস করে। হ্যাঁ, তোমার একটা আইডিয়া অবশ্যই আছে, আমি অস্বীকার করছি না, বাট দ্যাট ইজ নট দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন। আমি ওই জন্যই বলছি তাড়াতাড়ি বলো, কারণ 8টার সময় আমার কুকুররা খাওয়া শুরু করবে, মানে আমাদের কুকুরদের খেতে দেওয়া হবে, আর তারপর তারা যা চেঁচামেচি শুরু করবে আর ক্লাস মাথায় উঠবে, মানে আমার বাড়ির কুকুরগুলো এত চেঁচাবে। যাই হোক, যেটা বলছিলাম যে ঠিক আছে, তো স্পেকট্রোস্কোপির এক লাইনের ডেফিনেশন হচ্ছে, যেটা আমি প্রথম ক্লাসেই তোমাদের বলেছিলাম, ইট ইজ দ্য ইন্টারাকশন বিটুইন লাইট অ্যান্ড ম্যাটার। স্পেকট্রোস্কোপি is the interaction between light and matter. Matter is composed of different molecules. তাহলে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি কি, যে ইনফ্রারেড লাইট যখন ইন্টারঅ্যাক্ট করছে ডিফারেন্ট মলিকিউলস এর সাথে, সেই টেকনিকটাকে আমরা বলছি গিয়ে হচ্ছে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। ইজ ইট ওকে? ইনফ্রারেড রেডিয়েশন। এবার ইনফ্রারেড রেডিয়েশনটা কোন জায়গায়? না, আমরা ইউভি রেডিয়েশনের ব্যাপারটা জানি, যে ইউভিতে মোটামুটি আমরা 190 থেকে 350 অব্দি ব্যবহার করি, ভিজিবল রেঞ্জে আমরা ওই 380 থেকে 700-720 অব্দি ব্যবহার করি। সেমনি ইনফ্রারেডে যে রেঞ্জটা আমরা ইউজ করি অর্গানিক কম্পাউন্ডের অ্যানালিসিসের জন্য, সেটা হচ্ছে 2000 থেকে 16000 ন্যানোমিটার। তাহলে ইউভি ক্ষেত্রে কত? তো 190 থেকে 350 ন্যানোমিটার। ভিজিবলের ক্ষেত্রে মোটামুটি আমরা 380 থেকে 720 ন্যানোমিটার অবধি ব্যবহার করছিলাম। ইনফ্রারেডের ক্ষেত্রে আমরা 2500 থেকে 16000 ন্যানোমিটার এই ওয়েভলেংথে কিন্তু আমরা ব্যবহার করি গিয়ে হচ্ছে রেডিয়েশন। মোটামুটি এটা তো আমি ওয়েভলেংথের হিসেবে বললাম, ঠিক আছে? এইটা যদি আমি ফ্রিকোয়েন্সির হিসেবে বলি, দ্যাট ইজ 1.9 into 10 to the power 13 to 1.2 into 10 to the power 14 হার্টজ। ঠিক আছে, এই ওয়েভলেংথটাকে যদি তুমি ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করো, তাহলে দ্যাট উইল বি 1.9 into 10 to the power 13 to 1.2 into 10 to the power 14 হার্টজ। এই ফ্রিকোয়েন্সি আমি ব্যবহার করি গিয়ে হচ্ছে রেডিয়েশন। জনার্দন, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আমাকে একটা জিনিস বলো তো, আমি যদি তোমাকে বলি যে আমি একটা রেডিয়েশন ব্যবহার করব যেটার ওয়েভলেংথ হচ্ছে 2500 থেকে 16000 ন্যানোমিটার, এই যে আমি একটা রেডিয়েশন ব্যবহার করব যেটার ওয়েভলেংথ হচ্ছে 2500 থেকে 16000 ন্যানোমিটার আমার অর্গানিক কম্পাউন্ডের অ্যানালিসিসের জন্য, তুমি কি আমাকে বলতে পারবে যে সেইটার ফ্রিকোয়েন্সি কত হবে যদি তুমি শুধু ওয়েভলেংথ জানো? এখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করে দিতে পারবে? হ্যাঁ স্যার, করা যাবে। কিভাবে? সি ল্যামডা দিয়ে একটা ফর্মুলা আছে, ওটা মনে ভেরি ভেরি গুড, ভেরি গুড। এত না কিন্তু মনে নেই কেন? এটা তো খুব সোজা। নিউ সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। ঠিক আছে, নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। এটা কি? এটা হচ্ছে ডিসটেন্স ট্রাভেলড, ছোটবেলায় আমরা শিখেছিলাম, বাই স্পিড ইজ ইকুয়াল টু দ্য টাইম টেকেন। এটা সবাই জানো তো এই ফর্মুলাটা? হ্যাঁ স্যার, ক্লাস 2 এর ফর্মুলা, ডিসটেন্স ট্রাভেল বাই স্পিড বাই টাইম টেকেন। তাহলে স্পিড, এখানে ডিসটেন্স ট্রাভেলড হচ্ছে গিয়ে ল্যামডা, দ্যাট ইজ দ্য ওয়েভলেংথ। স্পিড হচ্ছে গিয়ে সি, আর টাইম টেকেন হচ্ছে টি। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/t। এবার এইটা যদি তুমি বসাও, তার মানে কি হচ্ছে? ল্যামডা বাই সি, দ্যাট ইজ দ্য ডিসটেন্স ট্রাভেলড বাই দ্য স্পিড, ইজ ইকুয়াল টু টি। তাহলে সি বাই ল্যামডা is equal to 1/t. তাহলে c by lambda is equal to nu, because nu is equal to 1/t. So it's very easy. Nu is equal to c by lambda. মানে আমার বলার বক্তব্য হচ্ছে, আমি যদি ওয়েভলেংথটা জানি
তাহলে সেখান থেকে কিন্তু আমি ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারছি কি পাচ্ছি না? পাচ্ছি। নেক্সট আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি ওয়েভলেংথ জানি তাহলে সেখান থেকে জনার্দন বলবে যে আমি কি এনার্জি ক্যালকুলেট করতে পারবো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের এনার্জি কতটা আছে? হ্যাঁ স্যার, ক্যালকুলেট করা যাবে। কিভাবে? কিভাবে করা যাবে? এখানে কি ফর্মুলা ব্যবহার করব? কেউ বলতে পারবে না? স্যার ই সমান এইচসি বাই ল্যামডা। ই সমান এইচসি বাই ল্যামডা, ভেরি গুড। বা ই সমান হচ্ছে এইচ নিউ, ভেরি গুড, অ্যাবসলিউটলি। কে বললো এটা? স্যার আমি সৌভিক। ও সৌভিক, ভেরি গুড। অবশ্যই ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, দ্যাট ইজ দ্য ফর্মুলা। ফাইন। তার মানে আমরা যদি ওয়েভলেংথ জানি সেখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিও ক্যালকুলেট করতে পারবো, আমরা এনার্জিও ক্যালকুলেট করতে পারবো। আরেকটা কনসেপ্ট হচ্ছে ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বার কিছুই না, 1 বাই ওয়েভলেংথ ইজ ওয়েভ নাম্বার। ঠিক আছে, 1 বাই ওয়েভলেংথ ইজ ওয়েভ নাম্বার। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ দ্য ওয়েভ নাম্বার। তাহলে আমরা কিছু বেসিক জিনিস এখানে বুঝে নিই। ঠিক আছে, বেসিক জিনিসগুলো যেগুলো আমরা বুঝবো, যে মন দিয়ে শুনবে, এটা কারোর কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করবে। যে রেডিয়েশনের ওয়েভলেংথ বেশি তার এনার্জি কম, তার ফ্রিকোয়েন্সি কম, তার ওয়েভ নাম্বার কম। যে রেডিয়েশনের ওয়েভলেংথ বেশি তার এনার্জি কম, তার ফ্রিকোয়েন্সি কম, তার ওয়েভ নাম্বার কম। আর যে রেডিয়েশনের ওয়েভলেংথ কম তার এনার্জি বেশি, মানে হাই এনার্জি রেডিয়েশনস হ্যাভ লো ওয়েভলেংথ, হাই ফ্রিকোয়েন্সি এন্ড হাই ওয়েভ নাম্বার। ঠিক আছে, লো এনার্জি high energy radiations have low wavelength, low frequency and low wave number. Low energy radiations have high wavelength, low frequency and low wave number. না, ভুলভাল বললাম তাই তো? ওকে, let me make this very clear. আমার যখন ওয়েভলেংথ বেশি, আমার এনার্জি কম, আমার ফ্রিকোয়েন্সি কম, আমার ওয়েভ নাম্বার কম। বিকজ ওয়েভলেংথ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এনার্জি। ই ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই ই। তাহলে ওয়েভলেংথ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এনার্জি। ওয়েভলেংথ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি বিকজ wavelength is equal to c by mu. Mu is the frequency. Wavelength is inversely proportional to wave number because wavelength is equal to 1 by wave number. তাহলে যদি কোনো রেডিয়েশনের ওয়েভলেংথ বেশি হয় তার এনার্জি কম হবে, ফ্রিকোয়েন্সি কম হবে, ওয়েভ নাম্বার কম হবে। যদি কোনো রেডিয়েশনের ওয়েভলেংথ কম হয় তার এনার্জি বেশি হবে, ফ্রিকোয়েন্সি বেশি হবে, ওয়েভ নাম্বারও বেশি হবে। তাহলে ইনফ্রারেড হচ্ছে একটা লো এনার্জি রেডিয়েশন। ইনফ্রারেড স্পেকট্রোস্কোপিতে যে ইনফ্রারেড রেডিয়েশন আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে গিয়ে একটা লো এনার্জি রেডিয়েশন, যেটার কিন্তু ওয়েভলেংথ বেশি, ফ্রিকোয়েন্সি কম, ওয়েভ নাম্বার কম। সিমিলারলি আমি যদি এক্স রে এর কথা ধরি, এক্স রে হচ্ছে একটা হাই এনার্জি রেডিয়েশন যেটার ওয়েভলেংথ কম, ফ্রিকোয়েন্সি বেশি, আবার ওয়েভ নাম্বারও বেশি। তাহলে আমরা ইনফ্রারেড স্পেকট্রোস্কোপির জন্য মোটামুটি 2500 থেকে 16000 ন্যানোমিটার এই ওয়েভলেংথের রেডিয়েশন ব্যবহার করে থাকি। এটার ফ্রিকোয়েন্সি কত হচ্ছে? মোটামুটি 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার 13 টু 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্টজ, এই রেঞ্জে হচ্ছে। ঠিক আছে, 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার 13 টু 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্টজ। এবং এর করসপন্ডিং এনার্জি যেটা আর কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফোটনস গুলোর হবে সেটা হচ্ছে 1 to 15 কিলো ক্যালোরি পার মোল। যদি এই ওয়েভলেংথ এই ফ্রিকোয়েন্সির করসপন্ডিং এনার্জি আমরা দেখতে যাই, দ্যাট উইল বি 1 to 15 কিলো ক্যালোরি পার মোল। ঠিক আছে, এবং এই 1 to 15 কিলো ক্যালোরি পার মোল এই যে পার্টিকুলার এনার্জিটা, এটা কিন্তু কোনো একটা খুবই কম এনার্জি। এটা কিন্তু একটা ইলেকট্রনকে
কখনোই গ্রাউন্ড স্টেটের থেকে এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে সক্ষম হয় না। ওকে, কিন্তু এটা কি করতে পারে, যে ধরো আমার দুটো অ্যাটমের মধ্যে কোভ্যালেন্ট বন্ড আছে, তো সেই পার্টিকুলার অ্যাটম আর সেই গ্রুপস অফ অ্যাটমের একটা ভাইব্রেশনাল এক্সাইটেশন করতে পারে। তাহলে এই যে ভাইব্রেশনাল এক্সাইটেশনটা করবে সেটা কিন্তু নির্দিষ্ট কি কি অ্যাটম আছে বা কি ফাংশনাল গ্রুপ আছে তার উপর ডিপেন্ড করবে। এই এনার্জি কোনো ইলেকট্রনের এক্সাইটেশন করতে সক্ষম নয়, কিন্তু এই এনার্জিটা ভাইব্রেশনাল এক্সাইটেশন করবে অফ দ্য কোভ্যালেন্টলি বন্ডেড অ্যাটমস এন্ড দ্য গ্রুপস। এবং এই যে ভাইব্রেশনাল এক্সাইটেশনটা হবে, এটার জন্য কোন ওয়েভলেংথে ইনফ্রারেড রেডিয়েশনটা লাগবে সেটা নির্ভর করবে অন দ্য গ্রুপস অফ অ্যাটম অর অন দ্য ফাংশনাল গ্রুপ। আবার বলছি, এই ভাইব্রেশনাল এক্সাইটেশনটা কিভাবে হবে না, ইনফ্রারেড রেডিয়েশনের অ্যাবজর্পশনের মাধ্যমে হবে। এই যে ইনফ্রারেড রেডিয়েশনের অ্যাবজর্পশনটা হবে for the vibrational excitation, that will depend upon the groups of atoms which are covalently bonded. So each groups of covalently bonded atoms will absorb, each groups of covalently bonded atoms will absorb a particular wavelength or a particular frequency of infrared radiation. At the end of the day, this infrared spectroscopy is also a absorption spectroscopy. Vibrational spectroscopy কেন বলছে, আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে অনেক সময় দেখি যে ইলেকট্রনিক এক্সাইটেশন হয়, কিন্তু এটার এতটাই কম এনার্জি যেখানে কোনো ইলেকট্রনিক এক্সাইটেশন হয় না, বাট ভাইব্রেশনাল এক্সাইটেশন হয় অফ দ্য কোভ্যালেন্টলি বন্ডেড অ্যাটমস অ্যান্ড অ্যাটমিক গ্রুপস। আর কোন রেঞ্জের ইনফ্রারেড রেডিয়েশন অ্যাবজর্ব করবে, that depends upon the which atoms or atomic groups are covalently bonded. আজ এই অবধি থাকুক, ঠিক আছে? আমরা কাল সকালে আবার মেবি 9:30 মিট করছি, তখন আমি বাকিটা পড়িয়ে দেবো। খুব আস্তে এই ভিডিওটা কিন্তু প্রত্যেকে একবার দেখে নেবে। ইটস আ কমপ্লিটলি নিউ টপিক, এতটা যদি তুমি না বুঝে থাকো তুমি কিন্তু বাকিটা বুঝতে পারবে না। ওকে, সো লেটস গো। হ্যাঁ, কারোর যদি কোনো ডাউট থাকে প্লিজ আস্ক মি কোয়েশ্চেন, or you can go through the video once and then ask me question. কি হলো? নেই স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে যেটা হচ্ছে, আমি তো ভিডিওটা লোড করে দেবো, এবার কাল সকাল 9:30 আমরা আবার মিট করছি, তো তার মধ্যে কিন্তু তোমাকে একটু ভিডিওটা দেখে নিতে হবে। ওকে, প্রত্যেককে। কারণ এইটা দেখো, এখন আমি আরো 8 ঘন্টা বসে শেষ করে দিতে পারি, তোমাদের মাথায় ঢুকবে, কারণ এটা একটা কমপ্লিটলি নতুন টপিক, এটা তোমরা কোনোদিনও করোনি। তবু তোমরা গ্লুকোজ মেপেছো একটা ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটারে, সেটা একটু আইডিয়া আছে যে 540 ন্যানোমিটারে কিছু একটা করে একটা অ্যাবজর্পশন দেখা যায়, একটা অ্যাবজর্বেন্স ভ্যালু পাওয়া যায়, কিন্তু এটার ব্যাপারে কোনো আইডিয়াই নেই। ওকে, সো তোমরা দেখে নাও, আমরা আবার কালকে সকাল 9:30 মিট করছি, and we will end this.